আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের টিকার 2 ডোজের মধ্যে সময়ের ব্যবধান আরও কমিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 15 থেকে 20 দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়ার সুপারিশ। করোনা প্রতিরোধে আর শুরু হচ্ছে না গণটিকা কার্যক্রম, নিবন্ধনের মাধ্যমে দেয়া হবে টিকা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া সিলেট 3 আসনের ভোট গ্রহণ 4 সেপ্টেম্বর প্রচারণা চালানো যাবে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 2 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত। 21 আগস্ট গ্রেনেড হামলার রায় কার্যকর হবে শিগগিরই, দেশে আর জঙ্গিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের জন্য শিথিল করা হয়েছে শর্ত। 4 ক্যাটাগরির যাত্রী লাগবে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। করোনায় 53 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু 117 জনের, প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 5317 জন। সিলেটে টানা তৃতীয় দিনের মতো 24 ঘন্টায় 12 জনের মৃত্যু, 215 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 375। করোনায় সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা রশিদ আহমেদের ইন্তেকাল, মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জে জানাজা। ফেঞ্চুগঞ্জে করোনাকালীন মানবিক কর্মকাণ্ড শুরু করেছে সিলেট হেলথ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ট্রাস্ট সেইড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের টিকার 2 ডোজের মধ্যে ব্যবধান আরও কমিয়ে 15 থেকে 20 দিনের মধ্যে আনা যায় কিনা সেটা দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল হক। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সাংবাদিকদের জানান, করোনার টিকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের সময় 15 বা 20 দিন করা যায় কিনা প্রধানমন্ত্রী তা দেখতে বলেছেন। যদি সম্ভব হয় সেটা করা হবে। তিনি বলেন, বিভিন্ন দেশে 15 দিনের মধ্যেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এখন কারিগরি কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ করে টিকা প্রাপ্তি সাপেক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা দেওয়ার মাধ্যমে দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিলে সংকটে পড়ে বাংলাদেশ, হোঁচট খায় টিকাদান কর্মসূচি। পরে আমেরিকা, চীন ও জাপান এগিয়ে আসে বাংলাদেশের দিকে। আমেরিকা উপহার দিয়েছে 55 লাখ ডোজ মডার্নার টিকা। জাপান এখনো পর্যন্ত মোট 24,24,700 ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশকে উপহার দিয়েছে। মোট 30 লাখ ডোজ টিকা দেবে দেশটি। এছাড়া চীন উপহার হিসেবে 21 লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দিয়েছে। দেশটি থেকে 7 কোটি ডোজ কেনার কথা রয়েছে সরকারের। ইতিমধ্যে 70 লাখের বেশি ডোজ এসে গেছে। অন্যদিকে কোভ্যাক্সের আওতায় ফাইজার বায়োএনটেকের 1 লাখের বেশি ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। সেপ্টেম্বরের মধ্যে আরও 60 লক্ষ ডোজ আসবে। টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় আগামী ফেব্রুয়ারির মধ্যে 7 থেকে 8 কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখনও পর্যন্ত 21 দফায় 4 ধরনের সর্বমোট 3,11,11,620 ডোজ টিকা এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পর্যন্ত প্রায় 2,24,00,000 করোনার টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 1,66,61,412 জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 65,75,743 জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ 96,66,442 আর নারী 69,94,970 জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ 40,68,114 আর নারী 25,07,359 জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে 1,10,16,022 ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে 93,32,399 ডোজ। এছাড়া ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে 94,638 ডোজ আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে 27,93,826 ডোজ। করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও এটা আপাতত আর হচ্ছে না। তবে যে পরিমাণ টিকা হাতে থাকবে সেই পরিমাণ নিবন্ধন করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
7 আগস্ট ইউনিয়ন পর্যায়ে 6 দিনের বিশেষ গণটিকা কার্যক্রম শুরু করেছিল সরকার। সেখানে ব্যাপক সাড়া পাওয়া যায়। তবে সরবরাহ কম থাকায় অনেকে টিকা না পেয়ে ফিরে যেতে হয়। অনেক ক্ষেত্রে অব্যবস্থাপনারও অভিযোগ আসে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণটিকা দেওয়ার সময় লম্বা লাইন আমরা না চাইতেও হয়েছে। আমেরিকার টিকা হোক আর চায়না হোক, টিকার কাজ সবগুলোই ভালো। তাই হুড়োহুড়ি করে টিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে 6 দিনের গণটিকা কর্মসূচিতে এনআইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা পাওয়ার সে সুযোগ রাখা হয়েছিল, তেমন সুযোগ আর থাকবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অবশ্যই নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না। ৩.৫ কোটি নিবন্ধন হয়েছে, এর মধ্যে 2 কোটির বেশি টিকা নিয়েছে। টিকা যতটুকু আছে সেই পরিমাণ ভাবে যেন নিবন্ধন হয়, যে পরিমাণ টিকা থাকবে সেই পরিমাণ নিবন্ধন হবে। মন্ত্রী বলেন, গ্রামে লোকেরা টিকা নিচ্ছিল না, এজন্য গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। বেশিরভাগ টিকা শহরে দেওয়া হয়েছে, গ্রামে আমাদের বসবাস থাকলেও সেখানে কম দেওয়া হয়েছে। আগামীতে গণটিকা কার্যক্রম শুরুর সম্ভাবনা বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আমরা গণ কথাটা আগামীতে ব্যবহার করব না। তিনি আরো বলেন, আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকাগুলো যতগুলো লোককে দিতে পারবো সেই পরিমাণ লোককেই আমরা ডাকবো। যাদের কাছে বার্তা যাবে তারাই আসবে। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া সিলেট ৩ আসনের ভোট গ্রহণ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচারণা চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২রা সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে এই কথা বলেন এসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সহ অন্যান্য নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। গত ২৮ জুলাই সিলেট ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে ৫ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেন হাইকোর্ট। গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে মোট ভোটার ৩,৫২,০০০। কেন্দ্র ১৪৯টি। উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির আতিকুর রহমান, নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মাহমুদ মিয়া। বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট চালানো বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার রায় খুব দ্রুত কার্যকর করা হবে। সোমবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে তিনি বারবারই নতুন জীবন পেয়েছেন। এখন সময় এসেছে রায় কার্যকর করার। খুব শীঘ্রই ২১ আগস্ট মামলার রায় অনুযায়ী আসামিদের রায় কার্যকর করা হবে। মামলার রায় অনুযায়ী ১৯ জনকে ফাঁসিতে ঝোলানো হবে, কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিএনপি জামাতের মদতপুষ্ট কোনো জঙ্গি গোষ্ঠীর স্থান হতে পারে না। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটানো হবে। কিসের গণ অভ্যুত্থান সেটা জানতে চেয়েছেন হানিফ। তিনি বলেন, যারা পাকিস্তানের এজেন্ট, যারা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যার পেছনে জড়িত, যারা জাতির পিতার হত্যাকারীদের বিচার না করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করে, তারা কিভাবে গণ অভ্যুত্থান ঘটাবে? তাদের সাথে তো জনগণই নেই। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুসামার ডন প্রমুখ। ১৯৭৫-এর ১৫ আগস্ট হবে না, এটা ৭৫ সাল নয়, এটা ২০২২ সাল, ২১ সাল। এই দেশে ৭৫-এর ১৫ আগস্ট হবে না, ওই ২১শে আগস্ট আর হবে না, এটা মাথায় রাখবেন। আর ভবিষ্যতে এই ধরনের যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরকেও আইনের মুখোমুখি হতে হবে এই সমস্ত ষড়যন্ত্র করার জন্য। সেটার জন্য আপনারা সতর্ক হয়ে যান।
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে। 4 ক্যাটাগরির বাংলাদেশ যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের একটি নির্দেশনা রবিবার বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। রোববার থেকে বেনাপোল ইমিগ্রেশন মন্ত্রণালয়ের আদেশ প্রতিপালন করছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জালাল। পরিপত্রে বলা হয়, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত কোনো রোগী বা গর্ভবতী মহিলা এবং 2 ডোজ টিকা গ্রহণকারী পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে 1 ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে পূর্বে নির্দেশনা অনুযায়ী নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং 72 ঘন্টার মধ্যে কোভিড-19 নেগেটিভ সনদ আনতে হবে। আগের নিয়ম অনুযায়ী ভারত ফেরত প্রত্যেক যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হতো। 2 ডোজ টিকা গ্রহণকারী যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার এবং ভারতগামী সাধারণ যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা প্রত্যাহার করে গত সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশনে পত্র প্রেরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারত ফেরত ক্যান্সার আক্রান্ত যাত্রী নরসিংদীর কান্দিপাড়ার সোমেন সাহা সরকারের নেয়া এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গেল 24 ঘন্টায় 117 জন মারা গেছেন, যা গত 53 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত 30 জুন। সেদিন মারা যান 115 জন। সবশেষ 117 জন সহ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,331 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 5,317 জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,67,715 জনে। মৃত্যু কমলেও গত কয়েকদিনের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা ও হার দুটি বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 8,982 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 13,72,856 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 37,317 জনের। পরীক্ষা করা হয়েছে 36,789টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 15.54%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 86,86,306টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 16.90%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন 40 জন, চট্টগ্রামে 29, রাজশাহীতে 10, খুলনায় 11, বরিশালে 1, সিলেটে 13, রংপুরে 9 এবং ময়মনসিংহে মারা গেছেন 4 জন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 53 জন পুরুষ ও 64 জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন 3 জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ 16,590 জন এবং নারী 8,809 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে 24 ঘন্টায় 74 জন 60 ব্যক্তি মারা গেছেন। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে করোনা ভাইরাসে সিলেটে টানা তৃতীয় দিনের মতো 12 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে করোনা রোগী শনাক্ত হয়েছেন 215 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, নতুন করে মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন সহ 10 জনই সিলেট জেলায় মারা গেছেন আর 2 জন মারা গেছেন সুনামগঞ্জে। সব মিলিয়ে বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা 1,000 ছুঁই। এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 996 জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 90 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 811 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 69 জন, মৌলভীবাজারে 70 জন ও হবিগঞ্জের 46 জন রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 215 জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের 105 জন, সুনামগঞ্জের 25 জন, মৌলভীবাজারের 52 জন ও হবিগঞ্জের 33 জন রয়েছেন। 1406 জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 15.29%। বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 51,421 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে 4,364 জন সহ সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন 31,781 জন। শনাক্তদের মধ্যে 5,949 জন সুনামগঞ্জের, 7,517 জন মৌলভীবাজারের এবং 6,174 জন হবিগঞ্জের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সিলেটে আরও 375 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 40,760 জন। তিনি জানান, 708 জন করোনা রোগী বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা রশিদ আহমদ। সোমবার সকাল 11টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকেল 5:30টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ ১ সপ্তাহ ধরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। রশিদ আহমেদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর গ্রামের মরহুম মাহমুদ হোসেন চেয়ারম্যানের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনাকালীন মানবিক কর্মকাণ্ড শুরু করেছে সিলেট হেলথ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ট্রাস্ট শেড। সোমবার ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে করোনা রোগী পরিবহনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও চিকিৎসা সেবার সহযোগিতা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি বলেন, করোনা মহামারীতে নিরলসভাবে কাজ করে চলেছে সিলেট হেলথ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ট্রাস্ট শেড। করোনা রোগী পরিবহন ও সেবা প্রদানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সত্যিকারের সেবার মন মানসিকতা না থাকলে এসব কাজে কেউ এগিয়ে আসে না। তারা ফেঞ্চুগঞ্জ ছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় এই মানবিক কাজ করে যাচ্ছেন। সংগঠনের কোষাধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ শাফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রাকি আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা দিলওয়ার হোসেন, আব্দুল গফফার লিলু মিয়া ও আব্দুল হান্নান প্রমুখ। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।